1990 সালের 20 নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার আতঙ্কে মোড়া সকাল। সেই দিনটি শুধু একটি সশস্ত্র হামলার ঘটনা নয়, বরং ক্ষমতা, প্রতিশোধ, রাজনৈতিক সংঘাত এবং রাষ্ট্রীয় ভূমিকার এক জটিল ও বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। সে সময় দেশজুড়ে তীব্র আন্দোলন চলছিল সামরিক শাসনের বিরুদ্ধে। বেগম খালেদা জিয়া ছিলেন বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ। তিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে। দেশের রাজনৈতিক পরিবেশ ছিল অস্থির, উত্তেজনাপূর্ণ এবং সংঘাতপূর্ণ। সেই উত্তেজনার মধ্যে ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। সকালের কোনো এক সময়ে ঢাকার সেনানিবাসের মইনুল রোডে অবস্থিত খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন খন্দকার আব্দুর রশিদ। তিনি ছিলেন 1975 সালের 15 আগস্টে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। সেদিন তার হাতে ছিল আগ্নেয়াস্ত্র, আর লক্ষ্য ছিল স্পষ্ট: খালেদা জিয়াকে হত্যা করা। সেনানিবাসের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় একজন দণ্ডপ্রাপ্ত খুনি কিভাবে সশস্ত্র অবস্থায় ঢুকে পড়লেন, সেটি ছিল সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণ নিয়মে এমন জায়গায় প্রবেশ করা তো দূরের কথা, সন্দেহজনক গতিবিধিও নজর এড়ানোর কথা নয়। কিন্তু সেই দিন সবকিছু যেন অদ্ভুতভাবে ব্যতিক্রম ছিল। বহু পর্যবেক্ষক পরে ধারণা করেন এই প্রবেশের পেছনে কোনো না কোনো উচ্চ পর্যায়ের সহায়তা বা নির্দেশনা ছিল। বাসভবনে ঢুকেই রশিদ সরাসরি চলে যান খালেদা জিয়ার শোবার ঘরের দিকে। পিস্তল হাতে তিনি একের পর এক কক্ষ তল্লাশি করতে থাকেন। কিন্তু ভাগ্যক্রমে খালেদা জিয়া তখন বাসায় ছিলেন না। তিনি এর কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছিলেন চলমান আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে। বলা যায় কয়েক মিনিটের ব্যবধানে তিনি একটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান। কিন্তু লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে রশিদের আক্রোশ থেমে থাকেনি। সেই ক্ষোভ গিয়ে পড়ে পরিবারের সদস্যদের ওপর। তখন মাত্র 24 বছর বয়সী তারেক রহমান হঠাৎ এই বিশৃঙ্খলা ও চিৎকার শুনে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসেন। সামনে দাঁড়ানো সশস্ত্র এক হামলাকারী। পরিস্থিতি বোঝার আগে তিনি হামলার শিকার হন। রশিদ তারেক রহমানকে নির্মমভাবে প্রহার করতে থাকেন। লাঠির আঘাত, অস্ত্রের আঘাত সব মিলিয়ে তিনি গুরুতরভাবে আহত হন। তার শরীর রক্তাক্ত হয়ে পড়ে। বাসার অন্য সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারী তাদের ওপরও চড়াও হয়। অন্তত 4 জন আহত হন এই হামলায়। চারিদিকে তখন আতঙ্ক, চিৎকার আর বিশৃঙ্খলা। একটি সুরক্ষিত ক্যান্টনমেন্টের ভেতর এমন দৃশ্য ছিল অকল্পনীয়। গুরুতর আহত অবস্থায় তারেক রহমানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে খালেদা জিয়া জনসভা থেকে তড়িঘড়ি করে বাসায় ফিরে আসেন। নিজের পরিবারের উপর এই হামলার দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয়। এটি ছিল শুধু একটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দেওয়ার একটি সরাসরি প্রচেষ্টা হিসেবেও দেখা হয়। ঘটনার পর যা ঘটে সেটি আরো বিস্ময়কর এবং বিতর্কিত। সাধারণত এমন হামলার পরপরই হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা, কিন্তু সেই সময়ে সরকার ভিন্ন পথ বেছে নেয়। ঘোষণা করা হয় কর্নেল রশিদ নাকি হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। একটি সরকারি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ব্যাখ্যা সামনে আনা হয়। এরপর তাকে গ্রেপ্তার না করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অনেকের মতে এটি ছিল একটি পরিকল্পিত ব্যবস্থা, যাতে তাকে আইনের আওতার বাইরে রাখা যায় এবং এটি নিরাপদ প্রস্থান নিশ্চিত করা যায়। একজন দণ্ডপ্রাপ্ত খুনি যিনি সশস্ত্র হামলা চালিয়েছেন, তাকে বিচার না করে মানসিক রোগী হিসেবে উপস্থাপন করা, এটি ছিল সেই সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থার একটি প্রশ্নবিদ্ধ দৃষ্টান্ত। এই ঘটনার প্রকৃত তথ্য তখনকার সংবাদ মাধ্যমে খুব বেশি প্রকাশ পায়নি। অধিকাংশ পত্রিকা সরাসরিভাবে দেয়া প্রেস রিলিজের উপর নির্ভর করে সংক্ষিপ্ত খবর প্রকাশ করে। ফলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অজানাই থেকে যায়। যেমন ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাহিনী কেন বাধা দেয়নি, কিভাবে তিনি প্রবেশ করলেন এবং আদৌ তিনি একা ছিলেন কিনা। এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর আজও মেলেনি। তবে এই হামলা উল্টো রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলে। জনমনে ক্ষোভ আরো তীব্র হয়। বিরোধী আন্দোলন নতুন গতি পায়। স্বৈর শাসকের বিরুদ্ধে জনগণের ঐক্য আরো দৃঢ় হয়। এর মাত্র 16 দিনের মাথায় 1990 সালের 6 ডিসেম্বর হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। এর মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ 9 বছরের সামরিক শাসনের অবসান ঘটে এবং ক্ষমতার হস্তান্তর করা হয় একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
এই পুরো ঘটনাটি শুধু একটি হামলার কাহিনী নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি দেখায় রাজনৈতিক নেতৃত্ব কতটা ঝুঁকির মধ্যে ছিল এবং ক্ষমতার দ্বন্দ্ব কতটা সহিংস রূপ নিতে পারে। আজ বহু বছর পর ফিরে তাকালে দেখা যায় সেই 24 বছর বয়সী আহত যুবকই দেশের সর্বোচ্চ নেতৃত্বের আসনে পৌঁছেছেন। কিন্তু ইতিহাসের এই সকালটি স্মরণ করিয়ে দেয় সেই ক্ষণিকের ব্যবধানেই হয়তো গল্পটা ভিন্ন হতে পারত। কর্নেল খন্দকার আব্দুর রশিদ আজও পলাতক। কোথায় তিনি অবস্থান করছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তার নাম ইতিহাসে রয়ে গেছে একটি রক্তাক্ত অধ্যায়ের সঙ্গে, যেখানে রাজনীতি, সহিংসতা এবং রাষ্ট্রীয় বিতর্ক এক সূত্রে গাঁথা। টেক্সট রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।